সাম্প্রতিক দেশে একটি আগুন গরম টপিক হচ্ছে কোটা সিস্টেম। এই কোটা সিস্টেমকে কেন্দ্র করে আমরা দেখেছি উত্তাল বাংলাদেশ এবং সরকার পতন। বিশিষ্ট দার্শনিক জন রলসের কথা আপনারা সবাই জানেন, না জানলে আজকে জানবেন। আসুন জন রলসের আলোকে আমরা কোটা সিস্টেমের কিছু দোষগুণ বিচার করি। আপনাদের সাথে আছি আমি RJ আনভির তাহমেদ। আপনারা দেখছেন রলস FM। আজকে আমাদের অতিথি, আমার ডান পাশে রয়েছে ডক্টর তালি, মিস্টার পাসিনা, ইউসুন সরকার, পার্ল লাক্স। আজ আমাদের এই বিশিষ্ট রাজনীতিবিদগণ তাদের বিশিষ্ট মতামত দিয়ে আমাদের উদ্বুদ্ধ করবেন। আসুন আমরা আলোচনা সভায় প্রবেশ করি। তো ডক্টর তালি, এই কোটা সিস্টেম ব্যাপারে আপনার কি মতামত? আমার মতামত হলো গিয়ে কোটা সিস্টেমটা দরকার, যেহেতু আমরা দেখি যে জন রলসের দ্বিতীয় প্রিন্সিপালে যেখানে ইকুয়ালিটি অফ অপরচুনিটি, সেখানে সেটা অনুযায়ী যে বিভিন্ন আর কি বলবো আমার জন রোলস বলেছে যে হচ্ছে গিয়ে সবাইকে সমান পরিমাণে এক অপরচুনিটি দেওয়া উচিত, তাদেরকে প্রিভিলেজ দেওয়া উচিত। আর হচ্ছে গিয়ে যারা একটু ভালো করবে, জন রোলস তাদেরকে তার থেকেও একটু বেশি অপরচুনিটি দিতে চায়। তা এর মাধ্যমে যারা আর কি মার্জিনালাইজ, যাদেরকে আমরা বলছি, তারা যদি অপরচুনিটি পাওয়ার পর তারা যদি তাদের ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারে, তাহলে তাদেরকে বেশি প্রিভিলেজ দেওয়াটাই তো স্বাভাবিক। তারপরে আরেকটা হলো গিয়ে যে ডিফারেন্স প্রিন্সিপাল, যেটা তার দ্বিতীয় প্রিন্সিপালে, সেটা অনুযায়ী যে হায়ার ইনফ্লুয়েন্সিয়াল যারা আছে, যারা হায়ার প্রিভিলেজ, তাদেরকে ইকোনমিকভাবে কিছু সহায়তা করা উচিত। যারা হচ্ছে গিয়ে হ্যান্ডিক্যাপ বা অন্যান্য যে ডিসঅ্যাডভান্টেজে ভুগছে, তারা যেহেতু কি বলবো লেস প্রিভিলেজ, তাদেরকে ইকুয়াল আনার জন্য তাদেরকে বিভিন্ন ফাইন্যান্সিয়াল বা যে কোনোভাবে আর কি সোশিও ইকোনমিকভাবেও আনা উচিত। আর আরেকটা হলো গিয়ে আমি বলতে চাই যে ভেল অফ ইগনোরেন্সের আন্ডারে আমাদেরকে যারা অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডিফরমেশন, যেমন কথা বলতে পারে না বা অটিজম বা যে কোনো রকম সমস্যা, সেইগুলাকে দেখে আমাদেরকে আইডেন্টিফাই করা উচিত। আইডেন্টিফাই করে তাদের যেইগুলা ঘাটতি আছে সেই ঘাটতিগুলোকে আমরা তুলে ধরবো, আর হচ্ছে গিয়ে সেই জায়গাগুলোকে আমরা পূরণ করার ট্রাই করবো যেভাবেই হোক। আর আরেকটা হলো গিয়ে যে জন রোলস ইউটিলিটারিয়ানিজমের বিপক্ষে, কারণ সে চায় যে সবার যাতে ইকুয়াল অপরচুনিটি থাকে। তাহলে সেই অনুযায়ী আমাদের অন্যদের জন্য এই অপরচুনিটিটা ক্রিয়েট করা উচিত। সেই অপরচুনিটি ক্রিয়েট করবে কে? সেটা হলো গিয়ে কোটা। এটাই। ধন্যবাদ ডক্টর তালি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদান করার জন্য। তো আমরা এখন যেতে চাই মিস্টার পাসিনার কাছে তার মতামত জানতে। তো মিস্টার পাসিনা, এই কোটা সিস্টেমের ব্যাপারে আপনার কি মতামত? আমাকে মাইক দেওয়ার জন্য ধন্যবাদ। তো আমরা প্রথমত জন রলস নিয়ে কথা বলা শুরু করার আগে আমি বলতে চাই, কেন আমরা জন রলস নিয়ে কথাই বা বলছি, বা কেনই বা জন রলস এই জাস্টিসের কথাটা আনছে। আমরা এখন বর্তমান সমাজটার প্রেক্ষাপটে চিন্তা করি, আমরা কি বলতে পারবো যে আমাদের সমাজটা জাস্টিফাইড বা আমাদের সমাজে জাস্টিস আছে? না, আমাদের সমাজে জাস্টিস নাই। এই জন্যই আমরা জাস্টিস নিয়ে কথা বলতেছি। আমরা অবশ্যই ডিসক্রিমিনেশন দেখতেছি। আমরা দেখতেছি যে কিছু জায়গায় মানুষ ডিসক্রিমিনেটেড হচ্ছে, কিছু জায়গায় মানুষ তারা ফেয়ার জিনিসটা পাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা জিনিসটা নিয়ে ডিবেট করতেছি। এখন মূলত আমরা দুইটা স্পেকট্রামে দেখতে পারি যে যেসব দেশ, যেমন ধরলাম আমরা সোভিয়েত রাশিয়া, যেমন কমিউনিজম তারা সাপোর্ট করতো, তো তারা কিন্তু সবসময় জনসাধারণ যত বেশি মানুষ, ওরা সব মানুষের নিড স্যাটিসফাই করার জন্য চেষ্টা করছে, কাজ করছে। এবং ওদের যে কাজ করার ধারণাটা, ওটা আমরা ইউটিলিটারিয়ানিজম বলতে পারি, কারণ তারা সব মানুষের হ্যাপিনেসটাকে আগে প্রাধান্য দিচ্ছে। কিন্তু ওটা করতে গিয়ে দেখা গেছে কি যে তারা ইন্ডিভিজুয়ালিজম ঠিক মতো মেনটেন করতে পারেনি। দেখা যাচ্ছে যারা কিনা ধরলাম মাইনরিটি, যারা ধরলাম যে ডিসেবল বা স্পেশাল নিডস আছে যাদের, তারা ঠিক মতো এক্সপ্রেস করতে পারেনি। আবার আমরা অন্য সাইডে যদি দেখি, আমরা ওয়েস্টার্ন এগুলো দেখি, ব্রিটিশ যারা যেভাবে কলোনিয়ালাইজ করছে,
বা তারা ধরেন যে তারা বেসিক্যালি ক্যাপিটালিজমের মূল ওরা ইন্ডিভিজুয়ালিজমকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। এদিকে হচ্ছে গিয়ে সবার যে ভালো হবে, ওরা মানুষের ভালো খারাপ দেখে নেই। তো এখন জন রলস জিনিসটা কী দেখলেন? জন রলস দেখলেন যে কমিউনিজমও কোনো আমাকে সলিউশন দিচ্ছে না, স্টিল ডিসক্রিমিনেশন থাকতেছে, আবার ওয়েস্টার্নরাও আমাকে কোনো সলিউশন দিচ্ছে না। তো সলিউশনটা কী হতে পারে? উনি এমন একটা ধারণা আমাদের দেওয়ার চেষ্টা করছেন যেখানে কিনা দুটারই একটা সমান মিক্স থাকবে। জন রলসের যে পুরো থিওরি অফ জাস্টিস, এখানে তিনটা জিনিসকে তিনি প্রাধান্য দিচ্ছে: ফেয়ারনেস, ইকুইটি অ্যান্ড জাস্টিস। এখানে নট অনলি সবার ইকুয়াল নিডস এবং রাইটসগুলো পরিপূর্ণ হবে, আবার যে কিনা স্পেশালাইজ বা যে কিনা ধরলাম তার কোয়ালিটি ভালো, তার কোয়ালিটি ভালোর জন্য সে রিওয়ার্ডেড হবে। তো এখানে কিন্তু আমরা দেখতেছি যে যারা কিনা ধরলাম যে আচ্ছা, এবার আমি আরেকটু ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে জিনিসটা ট্যাকেল করার চেষ্টা করি। আমরা কিন্তু লাইক সবাই মানুষ হিসাবে সমান একটা স্টেট থেকে মানে কম্পিট করতেছি না, তাই না? এখানে কিন্তু মানে আমাদের অনেকের ধরলাম যে যেমন ধরলাম অনেকে আমরা আছি যারা কিনা স্পেশাল নিডসের মানুষ আছে, অনেকে যারা কিনা ঠিকমতো প্রপারলি লাইক কম্পিট করতে পারতেছে না আমাদের এই ওয়ার্ল্ডে। আমরা ওয়ার্ল্ডে কম্পিটিশনের উপরই চলে। আবার অনেক কালচারাল রিজনসের জন্য দেখলাম যে যারা কিনা ধরলাম মেল না, যারা কিনা ফিমেল বা যারা কিনা অন্য জেন্ডারের, ওরা দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে ওদের রাইটসগুলো আমরা আনতে পারতেছি না, ফোরগ্রাউন্ডে আসতেছে না। তো এবং এসব ডিসক্রিমিনেশনের কারণে দেখা যাচ্ছে যে ওরা ফুললি হচ্ছে ওরা ডিসঅ্যাডভান্টেজে পড়তেছে। আমাদের সোসাইটির তো মূলত হচ্ছে গিয়ে প্যাট্রিয়ার্কিয়াল একটা সোসাইটি, এবং যেখানে কিনা সব মনে করেন যে মানে বেসিক্যালি আমরা ওনাদেরকে ওরা ওই সঠিক ল্যাডারটাই পাচ্ছে না। আমরা একটা ল্যাডারের অ্যানালজি দিয়েও চিন্তা করতে পারি এটা, যে সবার যদি ল্যাডার সেম হতো বা সবাই যদি রেস ট্র্যাকে সেম ডিস্টেন্স থেকে আগাতো, তাইলে মনে করেন সবার জন্য জিনিসটা ফেয়ার হতো। এখন এখানে মূল সমস্যাটা কোথায়? এখানে একটা মোরাল ডিলেমা আছে, যে যেগুলো কিনা ক্যাপিটালিজম বা যেটা ফলো করে, ওখানে আমরা সবসময় গ্রোথটাকে দেখি। আমরা সবসময় এভাবে দেখতেছি যে যেটা কিনা আমাদের ম্যাক্সিমাম গ্রোথ এনশিওর করতেছে সেটাই আমরা হচ্ছে গিয়ে ফলো করবো। এখন গ্রোথ এনশিওর করতে গিয়ে আমরা আমাদের হিউম্যানিটি হারাই ফেলতেছি, আমরা মানুষকে মানুষের মতো দেখতেছি না। এটা কি ঠিক? আমরা একটা মানুষ হিসাবে কি এটা আমাদের আইডেন্টি হওয়া উচিত? উচিত হওয়া উচিত না ভাই। তো আমার বক্তব্য এটাই। এখন ধন্যবাদ জি, মিস্টার পাসিনা, আপনার কথা শুনে আমরা আলোকিত, থ্যাংক ইউ। আমরা জ্ঞানের দিক থেকে আলোকিত। তো এবার আমরা একটু ভিন্ন দিকে যেতে চেষ্টা করব। এবার আমরা চেষ্টা করব একটু কোটা সিস্টেমের বিরুদ্ধে যারা আছে তাদের মতামত জানার এবং বোঝার। তো আমি প্রথমে যেতে চাই ইউসুন সরকারের কাছে। তো মিস্টার ইউসুন সরকার, আপনি কেন এটার বিরুদ্ধে আপনি বলেন। ধন্যবাদ আমাকে এই সুবর্ণ সুযোগটি দেওয়ার জন্য। আমি হচ্ছে প্রথমত ডক্টর তালির কথা নিয়ে একটু বলি। উনি জন রলসের প্রথম প্রিন্সিপাল নিয়ে কথা বলেছিলেন, যে দ্বিতীয় প্রিন্সিপাল, যেটাই হোক, জন রলসের কথা বলছেন, অ্যান্ড উনি বলেছেন যে ইকুয়াল লিবার্টি নিয়ে কথা বলতে। এখন ইকুয়াল লিবার্টি আমরা কী বলি? যে ইচ পার্সন হ্যাজ অ্যান ইকুয়াল রাইট টু দ্য মোস্ট এক্সটেন্সিভ সেট অফ বেসিক লিবার্টিস। মানে এক্সটেন্সিভ সেট অফ বেসিক লিবার্টিস কী পড়ে? আমাদের হচ্ছে গিয়ে হেলথ, এডুকেশন, এবং আমরা যে বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে সরকারি চাকরি। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ হচ্ছে গিয়ে আপনার পরীক্ষা হয় প্রতি বছর, ওইটার মধ্যে কিন্তু বৃহৎ একটা কোটা সিস্টেমের বৃহৎ একটা প্রতিফলন আমরা দেখতে পারি। এখন আপনি যে বলেন যে আমাদের দ্বিতীয় বক্তা জাস্টিসের কথা বলেছেন, যে জাস্টিসের জন্য হচ্ছে কি আমরা কিন্তু জাস্টিসের জন্য হচ্ছে এই গণঅভ্যুত্থানটা করলাম। আমরা জাস্টিসের জন্য কিন্তু ফেয়ারনেসের জন্য কিন্তু আমরা এই গণঅভ্যুত্থানটা করলাম। এখন আমি কোটা সিস্টেমের এগেনস্টে কেন বলতেছি? এখন আমাদের দেশের স্বাধীনতার 53 ইয়ার্স হয়ে গেছে। এখন 53 ইয়ার্স পর একটা মুক্তিযোদ্ধার চাকরি করার কোনো প্রশ্নই আসে না। এখন সাথে ওনার ছেলেমেয়ের কথা যদি আমি চিন্তা করি, বেশ অর্ধেক, আই থিঙ্ক অ্যারাউন্ড 90% kids of the Muktijuddhas are now not in the category of having a job. And if now I talk about the kids or the grandkids of the Muktijuddha, we are the Gen Z of this Bangladesh. আমরা এই ফিউচারিস্টিক জেনারেশন, এখন আমাদের এই ফিউচারিস্টিক জেনারেশনে কেন লাগবে আমার পূর্বপুরুষের দোহাই দিয়ে সামনে আগানোর জন্য? কেন চাই বাংলাদেশের মতো একটি বিদ্রোহী জাতি, একটি প্রতিফলন জাতি কেন হচ্ছে গিয়ে কোটা সিস্টেমের হাত ধরে হচ্ছে গিয়ে আগাতে হবে? আমরা কেন হচ্ছে আমাদের নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি না কেন? আমি এটা আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।
ইউসুন সরকারকে আপনার গুরুত্বপূর্ণ বাণী প্রদান করার জন্য। এবং আমরা যেতে চাবো এখন আমাদের অন্তিম গেস্টের কাছে, অন্তিম অতিথির কাছে তার বক্তব্য শোনার জন্য। তো মিস্টার পার্ল লাক্স, আপনার এই বিষয়ে মতামত কি? ধন্যবাদ আমাকে মাইকটি দেওয়ার জন্য। ডক্টর তালি যেরকম বলেছে যে কোটা সিস্টেমটা জাস্টিফাইড, আমি কোনোভাবেই ওনার সাথে এগ্রি করতে পারছি না। কারণ আপনি কি জানেন যে বিসিএসে যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল চার্টটা দেখেন, 30% দেওয়া হচ্ছে, 30% কোটা হচ্ছে গ্র্যান্ড চিলড্রেনদের জন্য, যেটা হচ্ছে কমপ্লিটলি একটা আনজাস্টিফাইড ব্যাপার। আর 1% হচ্ছে মাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য, যেটার সাথে আমি কোনোভাবেই এগ্রি করি না। আর গ্র্যান্ড চিলড্রেনদের তো দেয়া কোটা দেওয়াটা প্রশ্নই ওঠে না। এমনিতে ফ্রিডম ফাইটাররা ফাইট করেছে, ওদের চিলড্রেনরা পেয়েছে, দ্যাটস মোর দেন ইনাফ আই গেস। গ্র্যান্ড চিলড্রেনদেরকে দেওয়া উচিত না। আর ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে যেটা 1% দেওয়া হচ্ছে, ইট শুড ইনক্রিজ টু 5% or 10%, অ্যান্ড বাকিটা শুড বি বেসড অন দ্য মেরিট শুড বি অনার্ড। সো এটা আমি বিলিভ করি। আর এরপরে আপনি কি জানেন যে 2021 সালে একটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়া স্টুডেন্ট, সে 2বার ফেল করে এরপর সুইসাইড করেছে, জাস্ট বিকজ অফ দ্য কোটা সিস্টেম। তারপর আরেকটা আপনাকে স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিই। ইউনিভার্সিটি অফ রাজশাহীতে 700-এর মধ্যে যারা র্যাঙ্ক করেছে, ওরা পেয়েছে সংস্কৃত আর উর্দু। আর উইদিন 6000-এর মধ্যে যারা র্যাঙ্ক করেছে, ওরা পেয়েছে হচ্ছে ল অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জাস্ট বিকজ অফ দ্য কোটা সিস্টেম। They were very privileged and they were the grandchildren of the freedom fighter or something. So also I want to give another statistical data. সেটা হচ্ছে আল জাজিরা রিপোর্ট করেছে। আল জাজিরা রিপোর্ট অনুযায়ী একটা কোটা মানে 2012 থেকে 2014-র মধ্যে 31st, 32nd and 33rd যে বিসিএস ব্যাচটা ছিল, ওখানে অ্যাবাউট 63%, 37% and 84% সিটস ভ্যাকেন্ট ছিল, জাস্ট বিকজ ওরা ইনাফ ফ্রিডম ফাইটার গ্র্যান্ড চিলড্রেন পাইনি। আচ্ছা, আমি ওটার জন্য দেখেন যে কত জবস ভ্যাকেন্ট রয়ে গিয়েছে। আর কনসিডারিং দ্য রাইজিং আনএমপ্লয়মেন্ট রেট অফ বাংলাদেশ, এটা কোনোভাবেই জাস্টিফাইড নাই সিস্টেমটা। আর অলসো ইফ ইউ কনসিডার রলস ভিশন অফ ফেয়ার ইকুয়ালিটি অ্যান্ড অপরচুনিটি, আই বিলিভ যে আমাদের ফেয়ারার সিস্টেম বিল্ড আপ করা উচিত। তো আমাদের সিস্টেম কি এনাফ ফেয়ার লাগতেছে না আপনাদের কাছে? দিস ইজ ভেরি না, এটা ফেয়ার কিভাবে হয়? তো কেন একটা ডিসেবল মানুষকে তো অবশ্যই fair priority দেওয়া দরকার। আমরা যদি ইকুয়াল ল্যাডারের মধ্যে আমি বলি আপনাকে, আমরা যদি জন রনসের সেকেন্ড প্রিন্সিপাল, উনি যেটা বললো, জন রনসের সেকেন্ড প্রিন্সিপাল ডিফারেন্স যে প্রিন্সিপালটা আছে, ওটা যদি আমরা দেখি যে আমরা ডিসেবল ও মাইনরিটিদেরকে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ তারা যদি ইনাফ ট্যালেন্টেড হয় তারা সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবে। তো আমরা এখন অলরেডি কোটা সিস্টেমের হালকা যেটা আমাদের দরকার দিচ্ছি, তখন মুক্তিযোদ্ধা পথে কেন দরকার? আপনি আমাকে একটা বুঝান। আচ্ছা, মুক্তিযোদ্ধা কথা বাদ, এটা একটা পলিটিক্যাল বুঝতে পারলাম, এটা বাদ দেন। তো আমি তাহলে যারা কিনা আমার কথা হলো যে আপনি যে বললেন যে 90% অফ দ্য মুক্তিযোদ্ধার যে গ্র্যান্ড চিলড্রেন, তারা এখন একটা কি বলবো সাফিসিয়েন্ট অবস্থায় আছে, কিন্তু এই 10% কই যাবে তাহলে? আর তার উপর দিয়ে আপনি যদি দেখেন যে তাদের অবস্থা, যে 10%-এর কথা আমি বলছি, তারা এখনো নিচেই আছে, গ্রামে পড়ে আছে। আমি আপনাকে 10% কথা যদি বলি, আমার এটা একটা ইকুয়ালিটির বিষয় না যে 10% বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 6000 র্যাঙ্ক প্লাসের মধ্যে যদি একটা বাচ্চা যদি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে, 700 প্লাস র্যাঙ্কের মধ্যে সে কেন উর্দু সংস্কৃত পড়বে? তার কি ল এলএলবি পড়ার কোনো ইচ্ছা নাই? এটা কি আপনি কোন ব্যক্তিগত ইয়েতে যাবেন? এটা কোন হলো? আপনি আমরা কোটা সিস্টেমে আছি, আপনি এটা কিভাবে করতেছেন? কিভাবে? শোনেন, না আপনি কোনোভাবেই করতে পারেন না। এটা কোনো মানিই হয় না। আপনি এক্সেপশন দিয়ে হচ্ছে গিয়ে রুলকে জাস্টিফাই করতে পারবেন না। আপনি বলেন আপনি এই কোটা সিস্টেমটা কেন প্রয়োগ করা দরকার? আমরা তো এগেইনস্টে যাচ্ছি, আমরা তো এমন না যে পুরোটা সরাই দিচ্ছি, আমরা তো হচ্ছে কি মাইনরিটির জন্য অলরেডি কাজ করতেছি। আচ্ছা, আপনারা সব ধরনের প্রিভিলেজ পাইছেন, আপনারা পড়ালেখা করতে আমার কথা হলো কি যে এখনো ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট আছে না, 0% কেন হবে? 0% কেন হবে? বলি না 0% হওয়ার জন্য। আপনি তো বলতেছেন যে কোটা সরাই দিলে তো না, এটা জীবনে হবে না। অলরেডি কোটা এখন
না না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। দে আর ওয়েল সেটেলড। আর disability এত কম হবে কেন? এত ইয়ে এত কম হবে কেন? না, ডিসেবিলিটি আমরা তো বলতেছি না যে কম হবে, আমরা হচ্ছে আপনি আমাকে এটা কিভাবে বলতে পারেন? আপনি আমি বলেন মুক্তিযোদ্ধার একটা সন্তান। একটা দেশের মধ্যে কি পুরা হ্যাঁ, পুরা উনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা শুনতে আপনি এটা কিভাবে বলতে পারেন? উনি মুক্তিযোদ্ধার সন্তান এখানে কি আসলো? হ্যাঁ, এখানে কি আসলো? সন্তান তো কি মুক্তিযোদ্ধা করতে গিয়ে আসলো। এখন কি উনি গিয়ে কি যারা কোত্থেকে আসলো? যারা মুক্তিযোদ্ধা না, উনি কি ওনাদের পড়াশোনা করে দিবে? এটা আমাকে বোঝান। উনি কি আমাদের পড়াশোনাটা করে দিবে? এটা বোঝান আমাকে। হ্যাঁ, কি আপনি এটা মুক্তিযোদ্ধা করতে গিয়ে আসলো? না না, উনি একটা মজন হইতে পারে। উনি কি না, যারা না, যারা আমার- হচ্ছে আমার- বলেন আপনি বলেন কি বলেন জানি? আমি শুনতেছি। হ্যাঁ, আমি তো হতে পারে ওই 10%-এর মতো করতে পারছি। তা আমার এই কোটা দরকার না, তা আমার ওঠা লাগবে না। তা আপনি আপনি বলেন যে 10% ডিসেবল পিপল, 10% ডিসেবল ঠিক আছে, কারণ আপনি কি তাদের জন্য গিয়ে কাজ করবেন? হ্যাঁ, হ্যাঁ করবেন, আচ্ছা ঠিক আছে করলেন। এখন আপনি কি তাদের সঙ্গে তাদের পড়াশোনা করে দিবেন? করবেন না। তাদের জন্যই তো আমরা 10% কোটা রাখতেছি। এখন আপনি যদি এখন বলেন যে যদি কেউ মুক্তিযোদ্ধা করবেন, পড়ালেখা করে আপনি কি যখন যারা 10% ডিসেবল তাদের স্বজন হারানোর বেতন তো আপনি বুঝবেন না। ভাই, আপনি আমাকে বলেন এটা। আপনি আমার স্বজনের আপনি হ্যাঁ, বুঝেন? আপনি আপনি হ্যাঁ, আমার বুঝেন, স্বজন- আপনার আপনার স্বজন কোত্থেকে আসলো? আপনি আমার কষ্ট বুঝেন? আপনি আমার স্বজন দয়া করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশিষ্ট রাজনীতিবিদগণ অনেক শান্তিপূর্ণভাবে তাদের আলোচনা সভা চালিয়ে যাচ্ছে। আমি আর যে আনবির আহমেদ আজকে এখানে বিদায় নিচ্ছি। আর চলে যাচ্ছি, কিন্তু তাও যাচ্ছি না। ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো এপিসোড নিয়ে। আমাদের সাথে দেখা যাবে। ধন্যবাদ।